আসসালামু আলাইকুম। এবিসি ওয়ার্ল্ড নিউজে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে ইসরায়েল, ফিলিস্তিন ও হিজবুল্লাহ যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। জাতিসংঘে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে সম্মান প্রদর্শন। জানিয়ে দিব বাইডেনের যুদ্ধবৃত্তির প্রস্তাবে যা বলল হামাস। আরো জানিয়ে দিব গাজা যুদ্ধপন্থীর নতুন রোডম্যাপ প্রস্তাব ইসরায়েলের। এবং আরো জানিয়ে দিব গাজা যুদ্ধপন্থে ইসরায়েলের নতুন প্রস্তাবে যা আছে। এদিকে রাইসির মৃত্যুতে ইরানের রাজনীতির সমীকরণ বদলে যাচ্ছে। এবং সর্বশেষ জানিয়ে দেব ইরাকে একসঙ্গে ৮ জনের ফাঁসি কার্যকর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। জাতিসংঘে ইরানের প্রেসিডেন্ট রাইসিকে সম্মান প্রদর্শন। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির আব্দুল্লাহিয়ান সহ অন্যান্য নিহতের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জাতিসংঘ। বৃহস্পতিবার ৩০ মে নিউ ইয়র্ক জাতিসংঘের সাধারণ পরিষদে এক স্মরণ সভায় অনুষ্ঠানে এই শ্রদ্ধা জানানো হয়। বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের উপস্থিতিতে এই অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ইরানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন করেন। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ডেনিস ফ্রান্সিস এই অনুষ্ঠানে বলেছেন, প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের স্মৃতির স্মরণে শ্রদ্ধা জানানো আমার কর্তব্য, যিনি ১৯ মে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ইরানে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী ও অন্যান্য শহীদদের প্রতি স্মরণে অনুষ্ঠানে বলেছেন, ইব্রাহিম রাইসি দেশ ও অঞ্চলের জন্য অত্যন্ত কঠিন সময় ইরানের নেতৃত্ব দিয়েছেন। এছাড়া জোট নিরপেক্ষ আন্দোলনের দেশগুলোর প্রতিনিধিরা এই অনুষ্ঠানে ইরানের সরকার ও জনগণের প্রতি তাদের সহানুভূতি প্রকাশ করেছেন। ইরানের শহীদ প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী জোট নিরপেক্ষ আন্দোলনের দেশগুলোর সঙ্গে সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করছিলেন। তাদের নেতৃত্বে ইসলামী প্রজাতন্ত্র ইরান উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জাতিসংঘের আফ্রিকান দেশগুলোর গ্রুপ ইরানের সরকার ও জাতির প্রতি তাদের সহানুভূতি প্রকাশ করছে এবং ঘোষণা করছে রাইসি ও আমির আব্দুল্লাহিয়ান ও ইরান ও আফ্রিকার দেশগুলোর মধ্যে সম্পর্ক জোরদার করতে এবং এই দেশগুলোর মধ্যে সহযোগিতা ও বোঝাপড়া জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিলেন। এদিকে ইসলামী সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর পক্ষ থেকে জাতিসংঘে পাকিস্তানের রাষ্ট্রদূত এবং স্থায়ী প্রতিনিধি ইরানের শহীদ প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীর প্রচেষ্টাকে সম্মান জানান। বাইডেনের যুদ্ধবৃত্তির প্রস্তাবে যা বলল হামাস। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গাজায় স্থায়ী যুদ্ধবৃত্তি নিয়ে ৩ পর্যায়ে যে প্রস্তাব দিয়েছেন সেটাকে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইতিবাচকভাবে দেখছে। হামাস শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, হামাস স্থায়ী যুদ্ধবৃত্তি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী পূর্ণ প্রত্যাহার, বাস্তুচ্যুত লোকদের তাদের বাড়িঘরে ফেরা, সত্যিকারের বন্দি বিনিময়ে যে কোনো প্রস্তাবকে ইতিবাচক ও গঠনমূলক দেখতে প্রস্তাব। হামাস জানায়, বাইডেন স্থায়ী যুদ্ধবৃত্তি আহ্বান হলো আমাদের জনগণের সংগ্রামে কিংবদন্তি তুল্য দৃঢ়তা এবং তাদের সতর্ক প্রতিরোধের ফল। হামাসের এই মন্তব্যে সংশ্লিষ্টদের মনে স্বস্তি এনে দিয়েছে। হামাস এতদিন অভিযোগ করে আসছিল যে যুক্তরাষ্ট্র খোলামেলাভাবে ইসরায়েলের পক্ষ নিয়ে যুদ্ধবৃত্তির বাধা দিয়ে আসছে। যুদ্ধবৃত্তির মধ্যস্থতার কাজে জড়িত এক ফিলিস্তিন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, হামাস এখন দেখছে যে ভিন্ন মনোভাব নিয়ে আলোচনায় ফেরার জন্য ইসরায়েলের উপর চাপ দেওয়ার দিকে মনোযোগ দিয়েছে যুক্তরাষ্ট্র। তারা ইসরায়েলকে বার্তা দিচ্ছে যে যুদ্ধবৃত্তি মেনে না নিলে তারা আমেরিকার সাথে সংঘাতে জড়ানোর ঝুঁকিতে পড়তে পারে। মার্কিন এক কর্মকর্তা পরিচয় প্রকাশ না করার শর্তে বলেছেন, যুদ্ধবৃত্তির প্রস্তাব 4.5 পৃষ্ঠার, এতে যুদ্ধবৃত্তির শর্তগুলো বিস্তারিতভাবে দেওয়া আছে। এই কর্মকর্তারা বলেন, হামাস আগের রাতে প্রস্তাবটি পেয়েছেন, তাদের সিদ্ধান্ত নিতে সময় লাগবে। তিনি আরো বলেন, হামাস ইতিপূর্বে যেসব দাবি উপস্থাপন করেছিল এতে ছোটখাটো কিছু দাবি বাদ দিয়ে সবই পূরণ করা হয়েছে। ইসরায়েলের প্রস্তাবিত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ঘোষিত নতুন যুদ্ধবৃত্তির প্রস্তাব 3টি ধাপে রয়েছে। ইসরায়েল নিজ এই প্রস্তাব ঘোষণা করছিলেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবার রাতে এক টেলিভিশনের ভাষণে এই রূপরেখা তুলে ধরেন। অনেক বিশ্লেষক মনে করছেন এতে নতুন কিছুই নেই। বিভিন্ন পক্ষ থেকে এসব প্রস্তাব একেবারে এসেছে, তবে নতুনত্ব যাতে রয়েছে তা হলো একটি ঘোষিত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মুখ দিয়ে। বাইডেনের ঘোষিত নতুন প্রস্তাবে 3 পর্যায়ের বা ধাপের কথা বলা হয়েছে। গাজা যুদ্ধ বন্ধের নতুন রেড ম্যাপ প্রস্তাব ইসরায়েলের।
গাজা যুদ্ধে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য নতুন একটি রেড ম্যাপ এর প্রস্তাব করেছে ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এই বিস্ময়কর প্রস্তাব গ্রহণ করার জন্য ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাসের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, এখনই এই যুদ্ধ বন্ধ করার সময়। হামাস ও প্রস্তাবটি ইতিবাচকভাবে বিবেচনা করবে বলে জানিয়েছে। ৮ মাস ধরে চলা গাজা যুদ্ধ বন্ধ করার জন্য এটিকে বড় ধরনের সমাধান হিসেবে উল্লেখ করেন বাইডেন। বাইডেন বলেছেন, এতে প্রথমে ৬ সপ্তাহের যুদ্ধবিরতি দিয়ে শুরু করার কথা বলা হয়েছে। তাছাড়া গাজায় জনবহুল সকল এলাকা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের কথা বলা হয়েছে। হোয়াইট হাউস থেকে টেলিভিশনে দেওয়া ভাষণে বাইডেন বলেন, এটা হলো এই যুদ্ধ বন্ধ করার সময়, শুরু করার সময় নয়। আমরা শান্তি এই সুযোগ হাতছাড়া করতে পারি না। তিনি বলেন, ইসরায়েলে ব্যাপক ভিত্তিক নতুন প্রস্তাব দিয়েছে টেকসই যুদ্ধবৃত্তি এবং সকল পরবর্তী মুক্তির রোডম্যাপ এটি। বাইডেন বলেন, হামাস আর ইসরায়েলের ভিতরে বড় ধরনের আরেকটি হামলা চালানোর মতো শক্তি নেই। তিনি বলেন, ইসরায়েল তাদের প্রস্তাব দিয়েছে, হামাস বলছে তারা যুদ্ধবৃত্তি চায়। তারা সত্যিই চায় কিনা এই চুক্তিরে তা প্রমাণের একটি সুযোগ করে দিয়েছে। তিনি জানান, যুদ্ধবৃত্তি হলো সাহায্য নিরাপদে যেতে পারবে এবং যাদের প্রয়োজন তাদের কাছে কার্যকরভাবে পৌঁছাতে পারবে। বাইডেন বলেন, ইসরায়েলি প্রস্তাবে প্রথম পর্যায়ে সবকিছু দেওয়া আছে। হামাস রাজি থাকলে তা এখনই শুরু করতে পারে। তিনি বলেন, প্রথম পর্যায়ে শুরু হওয়ার পর হামাস ও ইসরায়েল দ্বিতীয় পর্যায়ে নিয়ে আলোচনা শুরু করবে। এতে বৈরিতা অবসানের স্থায়ী ব্যবস্থা থাকবে। তিনি বলেন, প্রস্তাবটি বলা হয়েছে আলোচকদের যদি ৬ সপ্তাহের বেশি সময় লাগে তবে আলোচনা চলা পর্যন্ত যুদ্ধবিরতি অব্যাহত থাকবে। যুক্তরাষ্ট্র, মিশর ও কাতার দ্বিতীয় ধাপে সমঝোতা পৌঁছানোর আগ পর্যন্ত আলোচনা অব্যাহত রাখতে কাজ করবে। বাইডেন বলেন, আমি জানি ইসরায়েলি অনেক আছেন যারা এই পরিকল্পনার সম্মত নন এবং তারা যুদ্ধ অনির্দিষ্টকালের জন্য অব্যাহত রাখার আহ্বান জানাবেন। তাদের অনেকে সরকারি জোটেও আছেন। তারা পরিকল্পিতভাবে বলবেন যে তারা গাজা দখল করতে চায়। তারা বছরের পর বছর ধরে যুদ্ধ অব্যাহত রাখতে চায়। তাদের কাছে পরবর্তী মুক্তি অধিকার প্রাপ্ত বিষয় নয়। আমি ইসরায়েলি সরকারের প্রতি আহ্বান জানাবো, চাপই আসুক না কেন এই চুক্তির পেছনে দাঁড়াতে। সূত্র আল জাজিরা। গাজা যুদ্ধ বন্ধে ইসরায়েলের নতুন প্রস্তাবে যা আছে। ফিলিস্তিন গাজা যুদ্ধ বন্ধে ইসরায়েলের নতুন প্রস্তাবে মেনে নিতে হামাসের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, এর যুদ্ধের শেষ হওয়ার সময় এসেছে। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে আলাপে বাইডেন এ আহ্বান জানান। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ৩ পর্যায়ে নতুন এই প্রস্তাব গাজায় পুরোপুরি যুদ্ধবৃত্তি কার্যকরের সুযোগ রয়েছে। এখন সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। হামাসের উদ্দেশ্যে বাইডেন বলেন, হামাস সবসময় বলে থাকে তারা যুদ্ধবিরতি চায়। এখন হামাসের সাথে প্রমাণ করার সুযোগ এসেছে যে তারা আসলে এটা চায় কিনা। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্রস্তাবটি ৩ পর্যায়ে বাস্তবায়ন করার কথা বলছে। প্রথম পর্যায়ে ৬ সপ্তাহের যুদ্ধবৃত্তি কার্যকর করা হবে। এমন সময় গাজায় সব জনবহুল এলাকা থেকে ইসরায়েলি সেনাদের তুলে নেওয়া হবে। যুদ্ধবিরতির সময় হামাস নির্দিষ্ট সংখ্যক জিম্মিকে মুক্তি দেবে। তাদের মধ্যে নারী, বয়স্ক ব্যক্তি এবং আহত জিম্মিরা থাকবেন। এর বিনিময়ে ইসরায়েলের বন্দী থাকা কয়েকশো মানুষকে মুক্তি দেওয়া হবে এবং এছাড়া হামাসের হাতে জিম্মি অবস্থায় মারা যাওয়া ব্যক্তিদের মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে। গাজার সব এলাকায় বেসামরিক ফিলিস্তিনিদের তাদের বাড়িঘরে ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হবে। সেই সঙ্গে গাজায় মানবিক সহায়তা কার্যক্রম বাড়ানো হবে। গাজায় প্রতিদিন মানবিক সহায়তাকারী ৬০০ ট্রাক ঢুকতে দেওয়া হবে। আন্তর্জাতিক সম্প্রদায় গাজাবাসীর জন্য হাজারো সাময়িক অবসানের ব্যবস্থা করবে। ৬ সপ্তাহের যুদ্ধবৃত্তি চলাকালে যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যস্থতায় শান্তি আলোচনা চলমান থাকবে। যদিও আলোচনা সফল হয় তাহলে পরবর্তী পর্যায়ের পরিকল্পনা বাস্তবায়ন শুরু করা হবে। দ্বিতীয় পর্যায়ের বাদবাকি জীবিত জিম্মিদের মুক্তি দেবে হামাস। তাদের মধ্যে জিম্মি পুরুষ সেনারাও থাকবেন। সেই সঙ্গে গাজা উপত্যকা ইসরায়েলি বাহিনীর সর্বশেষ সেনাকে সরিয়ে নেওয়া হবে। যুদ্ধবিরতি স্থায়ীভাবে শত্রুতা বন্ধে উন্নতি করা হবে। তৃতীয় পর্যায়ে জিম্মি ফেরানোর প্রতিক্রিয়া পুরোপুরি শেষ করা হবে। গাজার জন্য বড় ধরনের একটি পুনর্গঠন পরিকল্পনা বাস্তবায়ন শুরু করা হবে। এর আওতায় মার্কিন ও আন্তর্জাতিক সহযোগিতায় গাজা উপত্যকার বাড়ি, বিদ্যালয় ও হাসপাতাল পুনর্নির্মাণ করা হবে। রাইসির মৃত্যুতে ইরানের রাজনীতির সমীকরণ বদলে যাচ্ছে। ইরানে নির্বাচন অতি রক্ষণশীল অভিভাবক পরিষদের কঠোর তদারকির সময় থাকে। সব ধরনের নির্বাচনের তদন্ত নিজস্ব পছন্দের প্রার্থী থাকে। তা সত্ত্বেও ২০২০ সালে পার্লামেন্টের নির্বাচনের আগ পর্যন্ত দেখা গেছে মধ্যপন্থী এবং সংস্কারপন্থীরা পার্লামেন্টের কম বেশি প্রতিনিধিত্ব করে আসছেন। কিন্তু ২০২০ সালে নির্বাচনের প্রাথমিক স্তরে এবং এমনকি দ্বিতীয় স্তরে মধ্যপন্থী এবং সংস্কারপন্থী প্রার্থীদের অযোগ্য ঘোষণা করা হয়। ফলে অনিবার্য ভোটারদের একটা বড় অংশ যারা আশা করে ব্যালট বক্সের মাধ্যমে পরিবর্তন আনা সম্ভব তারা ভোট দেওয়া থেকে বিরত থাকছেন। ২০২০ সালে পার্লামেন্টের নির্বাচনে মাত্র ৪২.৬% ভোট পড়ে। ১৯৭৯ সালে ইরান প্রজাতন্ত্র হওয়ার সবচেয়ে কম ভোট পড়ে সেই নির্বাচনের। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা পান রক্ষণশীলরা। নির্বাচনের এই ফলাফল নিয়ে আনুষ্ঠানিক বিবৃতিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি বলেছিলেন, বদ্ধমূল প্রভাগান্ডা সত্ত্বেও এই নির্বাচনে যথেষ্ট সংখ্যা
সংখ্যক ভোটাররা ভোট দিয়েছেন। চরমপন্থী অংশের সমর্থনে পরিচালিত ওয়েবসাইটগুলোতে প্রতিদিন সাবেক প্রেসিডেন্ট হাসান রুহানির মধ্যপন্থী সরকারকে সমালোচনা করা হতো। পরমাণু চুক্তির ব্যর্থতার জন্য রুহানি সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে আপোষ করছে এই বলে তারা সমালোচনা করত। অথচ ডোনাল্ড ট্রাম্প প্রশাসন 2018 সালে পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিয়েছে। এই সংবাদ মাধ্যমগুলো ঘুরিয়ে পিছিয়ে বলতো সরকারকে ঐক্যবদ্ধ করার একটা পরিকল্পনা চলছে। 1989 সালে আয়াতুল্লাহ আল খামেনি সর্বোচ্চ নেতা হওয়ার পর থেকে 2021 সালে ইব্রাহিম রাইসির প্রেসিডেন্ট নির্বাচনের জয়ী হওয়ার আগ পর্যন্ত ইরানে কোনো প্রেসিডেন্টই পুরোপুরি খামেনির অনুগত ছিলেন না। সরকারে ঐক্যবদ্ধ করার কৌশলের অংশ হিসেবে মধ্যপন্থী এবং সরকারপন্থী প্রধান নেতাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করে অভিভাবক কাউন্সিল, ফলে রাইসি নির্বাচনে জেতেন। রাইসি ছিলেন ইরানের ডিপ টেস্টের পছন্দের প্রার্থী। 2021 সালে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণের হার ছিল ইসলামিক রিপাবলিকান প্রতিষ্ঠা হওয়ার পর থেকে সর্বনিম্ন। ভোটের এই নিম্ন হারের প্রবণতা এই বছর মার্চ মাসে প্রথম দফা পার্লামেন্ট নির্বাচনে অব্যাহত ছিল। মাত্র 40% ভোটার এতে ভোট দেন। ইরানের রাজনৈতিক উপকেন্দ্র তেহরানে ভোটার উপস্থিতির হার 24% নেমে আসছে। ইরাকে একসঙ্গে 8 জনের ফাঁসি কার্যকর। ইরাকে একসঙ্গে 8 আইএস সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির এক স্বাস্থ্য কর্মকর্তা ও একটি নিরাপত্তা সূত্র আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি-কে এ তথ্য জানিয়েছেন। এক মাসের কিছু বেশি সময়ের মধ্যে এই নিয়ে তৃতীয়বারের মতো দেশটিতে একসঙ্গে কয়েকজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। ইরাকে সন্ত্রাসবাদের দায়ে আদালত সম্প্রতি বছরগুলোতে শতাধিক ব্যক্তিকে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। নাসিরিয়া শহরে আল হাট কারাগারে একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে সন্ত্রাসবাদের দায়ে 8 জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তারা ইসলামিক টেস্ট এর সদস্য। বৃহস্পতিবার বিচার মন্ত্রণালয়ে একটি দলের তত্ত্বাবধানে ফাঁসিতে ঝুলিয়ে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। নাসিরিয়াতে আল হাট একটি কুখ্যাত কারাগার। ইরাকি বিশ্বাস করেন যারা এই কারাগারে যান তাদের কখনো জীবিত বের হয় না। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইরাকের গবেষণা রজে সাহিলি বলেন, এভাবে মৃত্যুদণ্ড কার্যকর করা মানে হলো ইরাকের এই দণ্ড বন্ধের যে আহ্বান জানানো হচ্ছে তা তারা কানে তুলছেন না। বছরের পর বছর ধরে অস্বচ্ছ বিচার প্রতিক্রিয়া এবং মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ সত্ত্বেও মৃত্যুদণ্ড দিয়ে মানুষকে ফাঁসিতে ঝোলানো হচ্ছে। 6 মে ইরাকের সন্ত্রাসবাদের দায়ে 11 জনকে ফাঁসিতে ঝোলানো হয়। এর আগে 22 এপ্রিল এমন ঘটনা ঘটে। 2014 সালের সিরিয়া ও ইরাকের বিপুল এলাকা দখল করে খেলাফত